অনেক দিন পর আমরা আবার ক্লাস শুরু করছি, কারণ বিশাল পরিমাণে যে ঝড় ফড় হয়েছে তাতে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম সে সবাই ফিল করছে। তো সেই কারণেই আজকে আবার আমরা শুরু করব। আমরা চলছিল আমাদের। তো একটু রিক্যাপ করে নিই। আমাদের 44 পাতায় আমরা পড়ছিলাম ফার্স্ট প্রোগ্রামটা নিয়ে। আমরা একদম 43 পাতার প্রোগ্রামটা নিয়ে পড়ছিলাম। পড়ে টোরে আমরা চলে গিয়েছিলাম 44 পাতার একদম যে ওপরের স্ট্যান্ডাটা রয়েছে পয়েন্ট করে, ওই ভেরিয়াস টাইপস অফ পার্টস অ্যাবভ প্রোগ্রাম, ওই জায়গাটায় চলে গেছিলাম। ওই জায়গাটা কমপ্লিট করা হয়ে গেছে। তারপরের থেকে তো বিশাল পরিমাণ ঝড় আমফান, জানোই সবাই। আর এখনও হয়তো অনেকেরই নেট ঠিক আছে বা ঠিক হয়নি, ইরেগুলার রয়েছে, কখনো আসছে কখনো আসছে না। তার মধ্যেই আমরা এখন একটু মোটামুটি হয়েছে, তাতে আপলোড মনে হয় করা যাবে, সেই কারণে আমরা আবার শুরু করছি। তো এইখানে লাস্ট যে স্ট্যান্ডার্ডটা পড়েছি বা দেখেছি সেখানে রয়েছে ওই stdio.h কেন ব্যবহার করলাম, হ্যাশ ইনক্লুড কেন ব্যবহার করলাম, ভয়েড মেন কেন ব্যবহার করলাম, আর আরেকটা জিনিস রয়েছে যেখানে আমরা কমেন্ট করতে পারি। কমেন্ট যখন আমরা সিঙ্গল লাইন কমেন্ট করব, মানে একটাই লাইন থাকবে সেখানে আর অন্য কিছু থাকবে না, তখন ডবল স্ল্যাশ দিয়ে দেবো, তাহলে সেই লাইনটা কমেন্ট হয়ে যাবে। কমেন্ট হওয়ার কথা হলো, মানে হলো আমরা কম্পাইলারকে বলে দেব বা বলে দিলাম যে ওই লাইনটা ইগনোর করার জন্য, মানে ওই লাইনটা উইদাউট কম্পাইলেশন তৈরি হবে। মানে obj ফাইলটা, অবজেক্ট ফাইলটা যে তৈরি হবে, মানে একটা সোর্স কোড যখন লেখা হলো, সোর্স কোডের পর অবজেক্ট কোড হলো। অবজেক্ট কোড কখন হয়? যখন কম্পাইল হলো, কম্পাইলারের দ্বারা কম্পাইল হলো, সেটা অবজেক্ট কোড তৈরি হলো, মানে মেশিন কোডে তৈরি হলো .obj ফাইল। এবার .obj ফাইল যখন তৈরি হবে তখন ওকে বলা হবে যে এই লাইনগুলো কম্পাইল হবে না। এই লাইনগুলো কম্পাইল হবে না তার কারণ হলো আমরা ইউজার বা প্রোগ্রামার বা কোডার যখন দেখব, তখন যাতে এই লাইনগুলো দেখে বুঝতে পারা যায় বা দেখলে চট করে ধরা যায় যে এই লাইনটা কেন লেখা হয়েছে। আর এটা হলো সিঙ্গল লাইন কমেন্ট, মানে ডবল স্ল্যাশ দিলেই হয়ে যাবে। আর যদি মাল্টিপল লাইন থাকে তখন সেটা করতে হবে এই যে স্ল্যাশ স্টার, তারপরে লাইন, আর যেখানে শেষ হবে সেখানে স্টার স্ল্যাশ। তাহলে ওই যে রেঞ্জ আমরা যে ইয়েতে রেঞ্জ করেছি তোমার এক্সেলে, সেই রেঞ্জ মানে অনেকগুলো সেলকে একসঙ্গে নিয়ে তো একটা রেঞ্জ হয়। সেটা তোমার কোনাকুনি, সেটা ভার্টিক্যালি হতে পারে, হরাইজন্টালি হতে পারে, বা একটা স্কোয়ার হতে পারে। এবার সেই রেঞ্জটার জন্যেই এখানে হচ্ছে সেই রেঞ্জ, এটা হচ্ছে সেই রেঞ্জ। অর্থাৎ যদি একটা লাইন না হয়ে যদি অনেকগুলো লাইন হয়, বা একটা বা দুটো লাইন পুরো হলো, তার কিছুটা আরেকটা লাইন হাফ হলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সিম্বলটা দিয়ে বা এই সাইনটা দিয়ে জানিয়ে দিতে পারবো কম্পাইলারকে যে এটা রেঞ্জ অফ কমেন্টস, যেখানে আমরা কোনো কম্পাইলের কথা বলবো না বা এটা দরকার হবে না কম্পাইলেশনে। তাহলে স্টার স্ল্যাশ লাইনটা লেখা হলো, লাইনগুলো লেখা হলো, লাইনটা নয় লাইনগুলো লেখা হলো যতগুলো দরকার। তারপরে আবার স্টার স্ল্যাশ দিয়ে আমরা লাইনটা ক্লোজ করে দিলাম মানে ওটা রেঞ্জটা ক্লোজ করে দিলাম, যেটার ফলে ওই যখন রেঞ্জ দেখবে তখন ওই লাইনগুলো কম্পাইলেশন হবে না, তার মানে এরার ফ্রি থাকবে। অথচ আমরা বুঝতে পারবো যে এই লাইনগুলো কেন ব্যবহার করা হয়েছে বা হলো। এইটা গেল। এরপর আমরা বলবো কতগুলো আমরা ফাংশান নিয়েও ব্যবহার করেছি, ফাংশান বলে দিয়েছি যে কোন ফাংশান কেন ব্যবহার করব বা কিভাবে দরকার। তারপরে আমরা কিছু ব্যবহার করেছি, ফরম্যাট স্ট্রিংগুলো বলে দিয়েছি, ফরম্যাট স্ট্রিং বলেছি, ফরম্যাট স্পেসিফায়ারের কথা বলেছি, যেগুলো বইয়েতে নেই কতগুলো, সেগুলো বলে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 44 পাতায় যে প্রোগ্রামটা রয়েছে, প্রথম আরেকটা প্রোগ্রাম, সেটা আমরা দেখব একটু। এটাতে রয়েছে দুটো নাম্বারের যোগফল কিভাবে হবে। আগের যে প্রথম প্রোগ্রামটা সেটা তো শুধুমাত্র কতগুলো স্ট্রিং ভ্যালুকে নিয়ে, অর্থাৎ
ফিক্সড ভ্যালুকে নিয়ে আমরা শুধু ডিসপ্লে করিয়েছি, আর কোনো রকম ইনপুট নেওয়া হয়নি। এখানেও ইনপুট নেওয়া হবে না, এখানে নাম্বার নিয়ে আমরা কাজ করব, নাম্বার নিয়ে প্রথম কাজ করব এবং নাম্বারগুলো ডিক্লেয়ার কী করে সেগুলোও দেখে নেব। যেরকম বলেছে যে দুটো নাম্বার নিয়ে তার যোগফল করা এবং তাকে প্রিন্ট করা। দুটো নাম্বার নিয়ে মানে নাম্বার দুটো ফিক্স থাকবে, মানে যখন আমরা প্রোগ্রাম লিখব তখনই তার মধ্যে নাম্বার দিয়ে দেবো, সেই ভ্যালুগুলো নিয়ে যোগ হবে এবং তারপর সেই ভ্যালুটা আবার ডিসপ্লে হবে। তাহলে প্রথমে আমাদের হ্যাশ ইনক্লুড stdio.h বইয়ের দিকে দেখো 44 পাতায় হ্যাশ ইনক্লুড stdio.h মানে যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো চালানোর জন্য যে হেডার ফাইলটা দরকার সেটাকে আমরা প্রথমে অ্যাড করলাম বা অ্যাক্টিভেট করলাম। তারপরে ভয়েড মেন, ওখানে কার্লি ব্রেসটা পরের লাইনে আসার কথা, ওটা পরের লাইনে দিয়ে দেব। ভয়েড মেন করে আমরা দুটো নাম্বার নেব, সেই জন্য দুটো ভেরিয়েবল, আর আরেকটা নেব সাম হচ্ছে আরেকটা ভেরিয়েবল। তার মানে তিনটে আমাদের নিউমেরিক ভেরিয়েবল দরকার। নিউমেরিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তাহলে বলবো int a, b, সাম। তারপরে হলো a = 5 দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এখানে সেমিকোলন তো অবশ্যই হবে, int a, b, সাম দিয়ে সেমিকোলন হলো। তারপরে a = 5 বলে দিলাম সেমিকোলন, b = 10 সেমিকোলন, সাম = a + b। তাহলে সামের ভ্যালু এখানে চলে এলো, a + b এর ভ্যালুটা চলে এলো মানে 15। এরপর বলেছে প্রিন্টএফ হচ্ছে স্ক্রিনে কোনো জিনিসকে প্রিন্ট করার জন্যে আমাদের বলতে হবে প্রিন্টএফ। তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, যা দরকার ওখানে স্টেটমেন্টটা লিখতে হবে বা ক্যাপশনটা লিখতে হবে। সাম অফ দ্য a and b is, এটা তুমি তোমার মতন লিখতে পারো, কোনো অসুবিধে নেই, তুমি যেরকম ক্যাপশন দেবে মনে করবে সেরকম। =% d, এটা ফরম্যাট স্পেসিফায়ার, কারণ ফরম্যাট স্ট্রিং বা ফরম্যাট স্পেসিফায়ার বলবো, কারণ যে কোনো নিউমেরিক ভ্যালু যদি আমরা ডিসপ্লে করাতে চাই তাহলে %d আগে দিতে হবে, না হলে ডিসপ্লে হবে না। তারপরে তোমার কোটেশন ক্লোজ করে কমা দিয়ে সাম মানে ভেরিয়েবলটাকে বলে দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। আর এখানে সাম ইজ 15, এখানে এটা বলার দরকার ছিল না, সাম ইজ 15। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, মানে পুরো ফাংশনটা লিখে ফেললাম। এরপর প্রোগ্রামটা যদি চালানো হয় তাহলে এখানে এই আউটপুটটা এইরকম আসবে, দ্য সাম অফ a and b is 15, সাম অফ a and b is 15, এই আউটপুটটা চলে আসবে। ব্যাস, প্রোগ্রামটা চালানো যতবার চালাবে ততবারই 15 আসবে, বিকজ এখানে কোনো ইনপুট নেই। এরপরে ওই পাতাতেই দেখো আমরা স্ক্যানএফ ফাংশনটা করে ফেলেছি। স্ক্যানএফ ফাংশনের কি দরকার, কেন করব, স্ক্যানএফ ফাংশন করে ফেলেছি। আর getch একটা ফাংশন রয়েছে, getch ফাংশনটা হলো যখন আমরা কোনো স্ক্যানএফ করব তখনই getch ফাংশনটা দরকার, মানে স্ক্যানএফ ব্যবহার হলেই getch ফাংশন তোমাকে ইউজ করতে হবে, বিকজ ইট উইল টেক দ্য ভ্যালু ফ্রম দ্য কিবোর্ড। তাহলে সেইটা তোমার ভ্যালুটা কিবোর্ড থেকে নেবে, সেই জন্যে তোমাকে getch ফাংশনটা ব্যবহার করতে হবে। এবার getch ফাংশন একটু পার্থক্য আছে, যদি খাতা থাকে সামনে লিখে নিতে পারো। এখানে তোমার একটা হচ্ছে getchar একটা আছে, getchar ফাংশানে যখন আমরা কোনো ভ্যালুকে নেব, কোন ভ্যালু, ক্যারেক্টার টাইপ ভ্যালু যদি অ্যাকসেপ্ট করাতে হয় তাহলে আমরা getchar ফাংশন ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে getchar হলো, এবার আমরা getche ফাংশন একটা আছে, যেটা getch আর getch দুটো ফাংশন দু রকমের কাজ করে। কীরকম? getche যে ফাংশনটা আছে সেখানে যদি আমরা ইনপুট নেওয়ার পর ব্যবহার করি, মানে স্ক্যানএফের পর যদি ব্যবহার করি, তাহলে getch তুমি ধরো একটা ভ্যালু তুমি নিচ্ছ, সেটা হয়তো 5 লেটারের বা 5টা ক্যারেক্টারের, ক্যারেক্টার যে কোনো হতে পারে, নাম্বার হতে পারে বা কোনো লেটার হতে পারে। 5টা ক্যারেক্টারের পর
যখন শেষ হয়ে যাবে, 5টা ক্যারেক্টারের তুমি নাম্বার ইনপুট করতে দিলে ইউজারকে, 5টা ক্যারেক্টার হয়ে গেল, অটোমেটিক্যালি ওই স্ক্রিনটা চলে গেল। স্ক্রিন চলে গেল মানে সে নিজে অ্যাক্টিভ হয়ে ভেতরে কাজ শুরু করে দিল। এটা হলো গেট সিএইচইর ফাংশান। তাহলে গেট সিএইচই যখন ফাংশান ইউজ করব বা যে ফাংশান ইউজ করব, সেখানে যদি এরকম কিছু থাকে যে ইউজারকে আর কোনো কিছু এন্টার প্রেস করতে হবে না, কোনো ইনপুটের পর ইউজারকে যদি কোনো এন্টার না প্রেস করতে হয় বা দেওয়া হয় বা দিতে চাও, তাহলে সেক্ষেত্রে গেট সিএইচই ফাংশানটা ব্যবহার করতে হবে। গেট সিএইচই গেট সিএইচই ফাংশানটা ব্যবহার করতে হবে। গেট সিএইচই ফাংশানটা ব্যবহার করতে হবে যদি ইউজারকে কোনো ইনপুট দেওয়ার পর এন্টার প্রেস করতে না দিতে চাই। আর এখানে আমাদের বইয়েতে যেটা রয়েছে গেট সিএইচ ফাংশানটা যখন ব্যবহার করব স্ক্যানএফের পর, তখন কিন্তু মনে রাখতে হবে যতক্ষণ না এন্টার প্রেস করছি, মানে ইনপুট দিয়ে যতক্ষণ না এন্টার প্রেস করছি, ততক্ষণ কিন্তু ওই স্ক্রিনটা অ্যাক্টিভেট হবে না বা কাজ করতে শুরু করবে না। তার মানে গেট সিএইচ ফাংশানের উপকারিতা হলো তুমি ইনপুট দিচ্ছ, যদি ভুল হয় তাহলে সেটা তুমি কারেক্ট করতে পারছো, কিন্তু যদি গেট সিএইচই ফাংশানটা দিয়ে ফেলো তাহলে কিন্তু তুমি ইনপুট দিচ্ছ, ইনপুটটা কারেকশান করার কোনো সুযোগ পাবে না। কারণ তুমি তাড়াতাড়ি টাইপ করছো, পাঁচটা ক্যারেক্টারের হয়তো সেকেন্ড ক্যারেক্টার কোনো কারণে ভুল হয়ে গেছে, তুমি কখন দেখলে? যখন 5th ক্যারেক্টারটা তুমি অলরেডি ইনপুট করে ফেলেছো। ওই ইনপুট করার সঙ্গে সঙ্গেই কিন্তু ওই স্ক্রিনটা চলে যাবে, অর্থাৎ ভেতরে প্রসেস হতে শুরু করে দেবে। সুতরাং এই জায়গায় তোমার আর কোনো ওটা কারেকশান করার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে তোমার ইনপুটটা ভুল হলে তোমার আউটপুট ভুল চলে আসবে। এক্ষেত্রে গেট সিএইচ যদি ব্যবহার করি বা গেট সিএইচ ফাংশানটা যদি ইউজ করা থাকে, তাহলে আমাদের ইনপুটটার পরেও আমাদের জায়গা থাকবে কারেকশান করার, ওই ফিল্ডটায় শুধু। কারণ ওখানে এন্টার প্রেস করতে হবে, এন্টার যতক্ষণ না প্রেস করা হবে ততক্ষণ কিন্তু তোমার নেক্সট প্রসেস হবে না। তাহলে এইটা হলো গেট সিএইচ আর গেট সিএইচের ফাংশান। আর একটা আছে গেটস ফাংশান হচ্ছে শুধু স্ট্রিং ইনপুট করার জন্য। গেটস GETS গেটস ফাংশন আছে। এখানে বলছে দ্য ফাংশন অ্যাকসেপ্ট আ স্ট্রিং ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইস। এটাও কিন্তু এন্টার করার পর, মানে ইনপুটটা দেওয়ার পর এন্টার প্রেস করতে হবে। গেট সিএইচ ফাংশন একই টাইপের। গেটস ফাংশন এবং গেট সিএইচ ফাংশন একই টাইপের, কিন্তু গেটস ফাংশনটা শুধুমাত্র স্ট্রিং ভ্যালু ইউজ করার জন্যে, কিন্তু গেট সিএইচ ফাংশন নিউমারিক ভ্যালু ব্যবহার বা অন্য কোনো ভ্যালু ব্যবহার, যে কোনো ভ্যালু তুমি জানো না কোন ভ্যালু তুমি ব্যবহার করতে পারবে বা কোন ভ্যালু ইউজার ব্যবহার করবে, সেক্ষেত্রে তুমি গেট সিএইচ ফাংশন ব্যবহার করে দাও। এই কারণে যে কোনো ভ্যালুও নেবে, আর দ্বিতীয় কথা, যে ইনপুটটা দেবে সেই ইনপুটটা এন্টার প্রেস না করা পর্যন্ত প্রসেস করার জন্যে নেক্সট স্টেপ এগোবে না। এটাই হচ্ছে একটা অ্যাডভান্টেজ। তাহলে এটা হলো। এরপর দেখো 44 পাতাতেই আর একটা এক্সাম্পল রয়েছে। ইনক্লুড stdio.h void main int I printf enter the value এন্টার করা হলো। তারপরে এখানে scanf %d আর এখানে %i। এরপরে বলেছে printf n you entered, তারপরে হচ্ছে %d, i, তারপরে এখানে তোমার সেমিকোলন, দুটোর ক্ষেত্রেই সেমিকোলন। এক্ষেত্রে কি ইনপুট হবে, এই আউটপুট হবে। এক্ষেত্রে তো এন্টার দ্য ভ্যালু, এন্টার দ্য ভ্যালু ইনপুট আছে, স্ক্যানএফ আছে, এখানে গেট সিএইচ কিন্তু দেওয়া হয়নি।
এখানে কিন্তু গেট সিরিজ দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? এখানে গেট সিরিজ দেওয়া হয়নি তার কারণ হলো এখানে যে ভ্যালুটা আমরা ইনপুট নিচ্ছি, অর্থাৎ মেমোরির মধ্যে যে ভ্যালুটা থাকছে সেই ভ্যালুটাকেই ডিসপ্লে করিয়ে দিচ্ছি। সেই জন্য গেট সিরিজ আমরা না দিলেও পারি, গেট সিরিজ না দিলেও পারি। ঠিক আছে, এরপরে আছে এক্সাম্পল 2। পরেরটায় চলে যাও। পরেরটায় গেলে দেখতে পাওয়া যাবে, আমরা দেখলাম ইনক্লুড হ্যাশ ইনক্লুড stdio.h ভয়েড মেন, তারপরে এখানে বলেছে int a b sum a, b, sum colon printf enter value of a and b /n। পরের লাইনে বলেছে মানে a এর ভ্যালুটা একটা লাইনে নেবে আর b এর ভ্যালুটা আর একটা লাইনে নেবে। এবার scanf %d দুটো %d দিয়েছে /n, তারপরে কোটেশন ক্লোজ &a &b, দিস উইল রিড দ্য ইউজার ইনপুট। &a &b মানে যে ভ্যালুটা নেওয়া হবে সেই ভ্যালুটাই এক্স্যাক্ট ভ্যালু হবে, যে ভ্যালুটা নেওয়া হবে সেই ভ্যালুটাই এক্স্যাক্ট হবে। তারপরে সাম ইকুয়াল টু a প্লাস b, printf সাম ইজ ইকুয়াল টু %d কমা দিয়ে সাম, তারপরে গেট সিরিজ। তাহলে এখানে সাম ইকুয়াল টু, প্রথমে সাম, এখানেও ভ্যালু হলো তোমার, এখানে তোমার ভ্যালু হলো a আর b এর ভ্যালু নেওয়া হলো, তারপর %d দেওয়া হলো, কারণ ভ্যালুগুলো আমাদের বলা হয়, এটা নেই, জানা হয়নি, এটা জানি না। এইখানে দেখো আগেরটায় আমরা ইনপুট করেছি a b, ও ইনপুট করিনি, এর পরেরটাই ইনপুট করছি এন্টার দ্য ভ্যালু বলে a b ইনপুট করছি, তারপরে a b ইনপুট করে a আর b এর যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাই আমরা নিচ্ছি। এখানে &a আর &b ব্যবহার করার নিয়ম কেন? &a আর &b মানে যে ভ্যালুটা আমরা ইনপুট করালো, মানে ইউজার যে ভ্যালুটা ইনপুট করালো এক্স্যাক্ট ভ্যালুটা যাতে আসে সেই জন্যই এটা বলা। তারপরে হচ্ছে সাম ইকুয়াল টু a প্লাস b এর যোগ হলো, তারপরে এখানে যোগফল সামের মধ্যে যেহেতু আছে ডিসপ্লে হলো, আর গেট সিএইচ, তার মানে যখন এটা ইনপুট হবে a আর b এর ভ্যালু, তখন কিন্তু ইউজার যতক্ষণ না এন্টার প্রেস করছে ততক্ষণ ইনপুট স্ক্রিনটা দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ না ইউজার ইনপুট এন্টার প্রেস করছে কিবোর্ড থেকে ততক্ষণ পর্যন্ত ইনপুট স্ক্রিনটা দাঁড়িয়ে থাকবে। দ্য আউটপুট উইল তারপরে কার্লি ব্রেস কমপ্লিট করা আছে, দ্য আউটপুট অফ দ্য গিভেন প্রোগ্রাম উইল বি এন্টার দ্য ভ্যালু a অ্যান্ড b, তারপরে 5, 10 আর তারপরে থার্ড লাইনে হবে 15। ঠিক আছে, বোঝা গেল? এরপরে আমরা চলে যাব কিওয়ার্ড ইন সি। কিওয়ার্ড কোনগুলোকে বলবো? কিওয়ার্ড বলবো সেইগুলোকেই যেগুলো আমাদের প্রোগ্রামের মধ্যে ব্যবহার করা হয়, যে ওয়ার্ডগুলো যেগুলো অন্য কোথাও ব্যবহার করা যাবে না, যেগুলোর একটা বিশেষ মিনিং আছে এবং সেটা প্রিডিফাইন্ড মানে আগে থেকে বলা আছে। যেমন আমাদের কপি, কাট, পেস্ট, এই যে বিভিন্ন রকম যে আমরা দেখি সেই কমান্ডগুলো এখানে সেই কিওয়ার্ড বলা হয়। তাহলে কিওয়ার্ড ইন সি অনেক রকমের অনেকগুলো কিওয়ার্ড আছে, তার কিছু কিওয়ার্ড তোমাদের কাছে একটা লিস্ট দেওয়া হয়েছে 46 পাতায়। তাহলে এখানে কি বলছে? কিওয়ার্ডস আর দোজ ওয়ার্ডস হুইচ আর প্রিডিফাইন্ড অ্যান্ড অলরেডি হ্যাভ সাম স্পেসিফিক মিনিং ফর কম্পাইলার্স। কম্পাইলারের জন্য একটা স্পেসিফিক মিনিং আছে যেটা প্রিডিফাইন্ড মানে আগে থেকে বলা হয়ে গেছে কম্পাইলারকে। দিজ ওয়ার্ডস ক্যানট বি ইউজড অ্যাজ অ্যান আইডেন্টিফায়ার সাচ অ্যাজ দ্য নেম অফ দ্য ভেরিয়েবল, ফাংশনস অর লেভেল। তাহলে এই সমস্ত যে কিওয়ার্ডগুলো আছে, এই সমস্ত কিওয়ার্ডগুলো কোনোভাবেই এই জায়গাগুলোয় ব্যবহার করা যাবে না। যেমন ইউজড অ্যান্ড আইডেন্টিফায়ার, কোনো একটা ভ্যালুকে আইডেন্টিফাই করতে যে নাম দেওয়া হয় তাকে সেটাকে আমরা আইডেন্টিফায়ার বলি। তাহলে আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে না, ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, অথবা কোনো ফাংশন বা লেভেলের নাম হিসেবেও ব্যবহার করা যাবে না ওই কিওয়ার্ডগুলো। এছাড়া যেখানে খুশি যখন খুশি ব্যবহার করা যেতে পারে। এইগুলোকে আমরা
আরেকটা নামেও বলতে পারি, সেটা হলো রিজার্ভ কিওয়ার্ড। দিস ওয়ার্ডস আর অলসো কল্ড রিজার্ভ কিওয়ার্ড। তাহলে এগুলোকে আমরা রিজার্ভ কিওয়ার্ড বলি। প্রশ্নে থাকতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই রিজার্ভ কিওয়ার্ড, অথবা হোয়াট ডু ইউ মিন বাই কিওয়ার্ডস। শুধুমাত্র কিওয়ার্ডও বলতে পারে, আবার কেউ কেউ বলতে পারে রিজার্ভ কিওয়ার্ডও। এইখানে আমরা 32খানার রিজার্ভ কিওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, যেমন অটো, তারপরে কনস, তারপরে হচ্ছে ডাবল, ফ্লোট, ইন্ট, শর্ট, স্টার্ট, সুইচ, সাইন্ড, লং, এলস, ফর, ইফ, ডিফল্ট, কেয়ার, কেস, ব্রেক, তারপরে টাইপ, ডেফ, সাইজ অফ, স্ট্যাটিক, রিটার্ন, এক্সটার্ন, এইসব, এই যে হোয়াইল, ভয়েড, আনসাইন্ড, সাইন্ড, এইগুলো হচ্ছে কিওয়ার্ড। এইগুলো এছাড়া আরও আছে কিওয়ার্ড, আস্তে আস্তে জানতে পারবে। এছাড়া আরও আছে, কিন্তু আমরা এইগুলো দিয়েছি বইয়েতে। এইগুলো ছাড়া, এইগুলোকে কিন্তু আমরা কোনোভাবেই অন্য কোথাও ব্যবহার করতে পারবো না, এক্সেপ্ট দ্য স্পেসিফিক ইউজ অফ দ্যাট ওয়ার্ডস স্পেসিফাইড। মানে যেখানে এই যে ওয়ার্ডটা ব্যবহার করার কথা, সেখানে সেই ওয়ার্ডটা একমাত্র ব্যবহার করা যেতে পারে।